এই গল্পটির লেখক নীতিশ কুমার। ঝাড়খণ্ডের কয়লার খনি খুঁড়লে টাকার সাথে সাথে সোনা হীরাও বেরিয়ে আসে, কিন্তু জমি খুঁড়তে খুঁড়তে তার ভেতর থেকে মাঝে মাঝে এমন কিছু রাজ বেরিয়ে আসে যা আমাদের কল্পনারও বাইরে। আজকের গল্পটা আমার অতীতের, যার কথা এখনো যদি কখনো আমার মনে পড়ে তাহলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আসলে ঘটনাটি সেই সময়ের যখন আমাকে এক সরকারি কর্মকর্তা হিসাবে ঝাড়খণ্ডের কয়লার খনি তদারকির জন্য ডাকা হয়েছিল। প্রথম দিকে আমার সবকিছু ঠিকই মনে হচ্ছিল। আমি সেই খনির সন্ধান পাই যেখানে যাওয়ার জন্য আমি এখানে এসেছিলাম। ওই খনির দরজা শত বছর ধরে বন্ধ হয়ে যায়, কিন্তু আমি এটাও জানতাম এটা শুধু মানুষকে দেখানো হচ্ছে, যার দ্বারা সরকার আর সরকারি লোকদের চোখে ধুলো দেওয়া হচ্ছে। খনির দরজা শত বছর ধরে বন্ধ করে থাকলেও তার আশেপাশে অনেকগুলো গ্রাম ছিল। সেখানকার লোকেরা রাত বিরাতে চায়ের দোকানে আসত। সেদিন অনেক ঠান্ডা ছিল, তাই আমিও টিনের চালের নিচে নিজের বিছানা করি, আর তার উপর আমার ব্যাগ রেখে টর্চ দিয়ে আশেপাশের দৃশ্য আমি দেখতে থাকি। আসলে এভাবে আমি ওই চায়ের দোকানের মালিককে ডাকছিলাম। বেশ কয়েকদিন ধরে এখানে আসা যাওয়ার কারণে আমাদের দুজনের মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। এমন সময় কেউ একজন আমাকে বলে, আচ্ছা মালিক, আজকে তো অনেক ঠান্ডা, লাল চা খাবে নাকি? লাল চায়ের নাম শুনেই আমি আঁতকে উঠি আর চাওয়ালাকে বলি, লাল চা? রক্ত দিয়ে বানাও নাকি? আমার এ কথায় আমরা দুজনই একসাথে হাসতে থাকি। তখনই চাওয়ালা তার পকেট থেকে মদের বোতল বের করে, তারপরে আমার সামনে রেখে দেয়। তারপর মুচকি হেসে আমাকে বলে, স্যার, এটা হচ্ছে আমাদের লাল চা। এটা খেলেই সারা শরীরে আগুন ধরে যায়। মদ দেখতেই আমার মন গলে গিয়েছিল। আমি চাওয়ালাকে এটা বলে মানা করে দেই যে, না সিয়াম, আজকে আমি খুবই ক্লান্ত, অন্য আরেকদিন, এখন আমি ঘুমাবো। কি সাহেব, গত 3 সপ্তাহ ধরে আপনি আমার দোকানে আসছেন, পুরো পৃথিবীর কথা বলছেন, আপনার বাড়ি ঘর কেমন, আপনার পরিবার কেমন, সবকিছু দেখলেও মনে হয় ভালো ঘরের সন্তান। তারপরও রাতের বেলা আমার এই ছোট দোকানে আসেন আর ঘুমিয়ে পড়েন, আর কিছু জিজ্ঞাসা করলেই ঘুমানোর নাটক করেন। আজকেও কি কিছু বলবেন নাকি আজকেও সেই ঘুমিয়েই যাবেন? চাওয়ালা আমার সাথে কথা বলে আমাকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তাকে এ কথা কে বোঝাবে যে তাকেই ঘুম থেকে উঠানো যায় যে ঘুমিয়ে থাকে, তাকে নয় যে ঘুমানোর নাটক করে। কিন্তু জানি না সেদিন কি হয়েছিল, আমি সত্যি সত্যিই ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখন অর্ধেক ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু তখনই টিনের উপর ঠাস ঠাস করে পাথর পড়তে থাকে। শব্দ শুনেই আমার ঘুম ভেঙে যায়। আমি যখন নিজেকে সামলে উঠি তখন দেখি চাওয়ালা মাতাল হয়ে মাটিতেই ঘুমিয়ে আছে। তারপর যখন আমি বাইরে তাকাই তখন দেখি চারিদিকে মৃত্যুর নিস্তব্ধতা ছেয়ে আছে। ঘড়িতে 3টা বাজছিল। গৌতম, এটাই ভালো সুযোগ। যে উদ্দেশ্যে তুই এখানে এসেছিস সেটা পূরণ করার এর থেকে ভালো সুযোগ আর কখনোই পাবি না। এখন আর ভাবিস না। আমি নিজের সাথে কথা বলতে বলতে বন্ধ হয়ে থাকা কয়লার খনির দিকে এগিয়ে যাই। আমি কয়েক কদম এগোতেই নেশাতে মাতাল হয়ে পড়ে থাকা চাওয়ালা বিড়বিড় করে আমাকে বলে, কোথায় যাচ্ছেন সাহেব? আপনার কাফনটা তো আপনার সাথে নিয়ে যান। চাওয়ালার কথা শুনতেই আমার পাগুলো জমে যায়, কিন্তু যখনই আমি পিছনে ঘুরে তাকাই তখন দেখি চাওয়ালা ঘুমের ভেতরে বিড়বিড় করছে। আমিও চাওয়ালার কথাগুলোকে কাকতালীয় ভেবে কয়লার খনির দিকে এগিয়ে যাই, যেখানে যেতেই আমার ঠান্ডা লাগছিল। আমার মনে হচ্ছিল আমি অন্য পৃথিবীতে চলে এসেছি, আর এই পৃথিবীতে অন্ধকার ছাড়া আর কিচ্ছুই নেই। সাথে আমার মনে হচ্ছিল পেছন থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে, কেউ আমার সাথে সাথে হাঁটছে। জানি না এসব আমার কল্পনা ছিল নাকি এগুলো আমার সাথে সত্যি সত্যি ঘটছিল। ভয় পাস না গৌতম, আর কয়েক কদম, তারপর তোর দাদার স্বপ্ন পূরণ হয়ে যাবে। সেই হীরা এখানেই পড়ে আছে রে। আফটার অল তুই এই খনি পর্যন্ত পৌঁছানোর জন্য এত পরিশ্রম করেছিস, এখন এতটা কাছে এসে হার মেনে নিস না। আমি কোনোভাবে নিজেকে সাহস দিয়ে খনির দিকে এগিয়ে যাচ্ছিলাম। এমন সময় আমি এক
মহিলার কান্নার আওয়াজ শুনতে পাই। আমার জয় খনি ঘরে থাকা হারামগুলো আস্তে আস্তে আমার পুরো শরীরটাকে কয়লার খনির ভিতরে নিয়ে যাচ্ছিল। কিন্তু যতক্ষণে আমি নিজেকে সামলে উঠি ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার আধা শরীর কয়লার খনির মধ্যে ঢুকে গিয়েছিল। হেল্প মি প্লিজ, এনিবডি হেল্প মি, কেউ আমাকে বাঁচাও, এই শয়তানগুলো আমাকে মেরে ফেলবে। আমি চিৎকার করে সাহায্য চাইছিলাম। মাটি থেকে বের হয়ে আসা হাতগুলো আমি দেখতে পাচ্ছিলাম। এখন নিজেকে জীবিত রাখতে অসমর্থ হয়ে পড়েছিলাম আমি। দেখতে দেখতেই আমি কয়লার খনিতে দাফন হয়ে যাচ্ছিলাম। দাদা মশাই, আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার লুকানো হীরা এই খনি থেকে বের করতে পারলাম না, পারলে আমাকে মাফ করে দিয়েন দাদা মশাই। শেষ কথাটা আমি নিজেকে বলে কয়লার খনিতে দাফন হয়ে যাই। আমার শরীরের রক্ত তখনও গরম ছিল, কিছু কিছু কোণায় তখনও শ্বাস আটকে ছিল, যেগুলোকে একজোট করে আমি অনেক ছটফট করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে থাকি। হঠাৎ করেই আমি আবার অনেকগুলো আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কখনো কোনো মেয়ে বলছিল, যদি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছো, আমি নিজের শরীরে নিজে আগুন ধরিয়ে দিব। তোমরা কাপুরুষ, তাই একটি মেয়ের ইজ্জত লুট করে নিজের পুরুষত্ব জাহির করতে চাইছো। তো কখনো এক ব্যক্তির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আমরা সারা জীবনের মতো এই শহর ছেড়ে চলে যাব, প্লিজ আমার পরিবারকে জীবিত পুড়িয়ে দিও না। তো কখনো কোনো এক কোণা থেকে কোনো এক বাচ্চা ছেলের আওয়াজ শোনা যাচ্ছিল, বাবা আপনি কোথায় বাবা, এখানে কিছু মানুষ দিদিকে মেরে ফেলেছে, মাকেও ওই খারাপ লোকগুলো খুব মেরেছে, এখন সে কোনো কথাই বলতে পারছে না, আপনি চলে আসুন না বাবা। আমার চোখগুলো তখনও বন্ধ ছিল। আমার মনে হচ্ছিল এই সব ঘটনাগুলো আমার চোখের সামনেই ঘটছে। এখন অনেকগুলো বাড়ি পুড়ে যেতে দেখছিলাম আমি। ওর ভিতরের মানুষগুলো জীবিত পুড়ে মারা যাচ্ছিল। সেই মেয়েগুলাকে ধর্ষণ করা হয়েছিল। তাদের চিৎকার শুনে আমার কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল, কিন্তু আমার চোখটা তো বন্ধ ছিল। আমি এখন এই বন্ধ চোখ দিয়ে কিভাবে এইসব দৃশ্য দেখতে পাচ্ছিলাম? আমি এইসব চিন্তায় ডুবেই আমার শেষ নিঃশ্বাসগুলো ত্যাগ করছিলাম। শ্বাস না নিতে পারার কারণে আমার মাথা ঘুরছিল, আমার মাথাও ভারী হয়ে যাচ্ছিল। এর মানে একদম পরিষ্কার ছিল, আমার মৃত্যু আমার থেকে আর কয়েক কদম দূরে রয়েছে, যার আহ্বান আমার মস্তিষ্ক বুঝতে পেরে গিয়েছিল। শেষ নিঃশ্বাস আমি নিচ্ছিলাম, তখনই জমিন ছিঁড়ে এক হাত আমার বুকে আসে আর আমার শার্ট ধরে আমাকে কয়লার ভেতর থেকে বাইরে নিয়ে আসে। পরের দিন সকালে যখন আমার চোখ খুলে আমি দেখি আমার সামনে চাওয়ালা চা নিয়ে দাঁড়িয়ে আছে। এই নিন স্যার, এই এক কাপ চা দিয়ে নিজের জীবন আবার শুরু করুন। তার বলার অবস্থা দেখেই বুঝতে পেরে গিয়েছিলাম কাল রাতে যে ব্যক্তি আমার প্রাণ বাঁচিয়েছে সে আর কেউ নয়, বরং এই চাওয়ালা। আমি তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরি। তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো বন্ধু, যদি কাল তুমি না থাকতে তাহলে হয়তো আমি আজকের এই সকালটা আর দেখতেই পেতাম না। একটি কথা বলো, তুমি কিভাবে জানলে সেই কয়লার ভিতরে খনি আছে? আমার এই সব প্রশ্ন শুনে চাওয়ালা বলল, কারণ হচ্ছে কাল যে জায়গায় ওই আত্মাগুলো আপনাকে ওদের সাথে দাফন করেছিল সেখান থেকে আমি আরো দুজন ব্যক্তির প্রাণ বাঁচিয়েছি, তাই আমি জানতাম আপনাকে কোথায় পাওয়া যাবে। আত্মা? হ্যাঁ স্যার, আত্মা। সেই সব মানুষের আত্মা যাদের 1984 সালে পুকারুতে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। তাদের শনাক্ত করার জন্য তাদের পরিবারের একজনও জীবিত ছিল না। সেই অগণিত লাশগুলোকে বেওয়ারিশ হিসেবে এই কয়লার খনিতে দাফন করে দেওয়া হয়েছিল। তারা আজও এখানে যেই সব ব্যক্তিরা এখানে ঘুরতে আসে তাদেরকে তাদের সাথে হওয়া অত্যাচার আর জুলুমের দৃশ্য দেখায় আর বিচারের জন্য আর্তনাদ করে, ও তাদের ন্যায় বিচার দিতে কেউই আসে না। কথাগুলো শুনে আমি এখন সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পেরে গিয়েছিলাম কেন তারা ব্যথায় চিৎকার করছিল, কাতরাচ্ছিল। সেই আগুন, সেই লাশ, সব কিছু। আমি এর আগেও পুকারুতে অগ্নিকাণ্ডের ব্যাপারে শুনেছিলাম, আর সেটা যে এতটা ভয়ানক তা আমার জানা ছিল না। সেই আত্মাগুলো আমাকে তাদের সাথে হয়ে যাওয়া অন্যায় আর জুলুমের যেই দৃশ্য দেখিয়েছিল সেই দৃশ্য আমি কখনোই ভুলতে পারবো না। দাদা মশায়ের হীরা আমি আর কখনোই পাইনি, আর নাই এখন আমার
সেগুলোর উপর কোনো লোভ আছে। ব্যাস, এখন আমি সেই লাশগুলোকে ন্যায় বিচার দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট কোর্টে কেস করেছি, মানে হচ্ছে PIL ফাইল জমা দিয়েছি। আর আশায় হয়তো আমার এই চেষ্টার কারণে সেখানে থাকা কোনো এক লাশ তার পরিচয় ফিরে পাবে, আর সেই সাথে ন্যায় বিচারও। ভয়ে ভরা এমন গল্প দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডুডু টিভি হরর বাংলা। আর যদি আপনি চান আপনার ভয়ানক কাহিনীও মানুষ জানুক, তাহলে এক্ষুনি ডুডু টিভিতে ইমেল করুন। হয়তো পরবর্তী রূপ কাঁপিয়ে দেওয়ার মতো কাহিনী আপনারটাই হবে।